ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা ওয়েভস অ্যান্ড অসিলেশনের সেকেন্ড লাস্ট চ্যাপ্টার তরঙ্গের উপরিপাত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে একটা টপিক রয়েছে স্ট্যান্ডিং ওয়েভ। তো প্রথমে আমরা এই ওয়ার্ডটা সম্বন্ধে জানবো যে হোয়াট ইজ সুপারপজিশন বা উপরিপাত কি। উপরিপাত মানে একটার উপর আরেকটা এসে পড়া, এটাকেই বলা হয় সহজ বাংলায় উপরিপাত। দেখো, এতদিন আমরা যা পড়েছি সবকটাতেই একটা সিঙ্গেল ওয়েভ নিয়ে কাজ করেছি। আজকে বিষয়টা হচ্ছে একটা তরঙ্গ, তার উপরে যদি আরেকটা তরঙ্গ এসে পড়ে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো আমরা দেখব। তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় তরঙ্গের উপরিপাত কি, কি বলবে? যে এটা একটা মিডিয়াম, এই মিডিয়ামের মধ্য দিয়ে একসাথে অনেকগুলি তরঙ্গ এগিয়ে চলাকেই বলা হচ্ছে তরঙ্গের উপরিপাত। বোঝা গেছে? যেমন মনে করো বাঁশি বাজছে, বাঁশি আর গিটার বাজছে, ঠিক আছে? তো দুটো থেকেই সাউন্ড নির্গত হচ্ছে, তোমার কানে এসে পৌঁছাচ্ছে। তুমি কিন্তু বাঁশির শব্দও চিনতে পারবে, গিটারের শব্দও চিনতে পারবে, দুটো তরঙ্গই তোমার কানে আসছে। তাহলে তরঙ্গের উপরিপাত ঘটলেও দুটো তরঙ্গের যে নিজস্ব ধর্ম বা নিজস্ব বৈশিষ্ট্য সেগুলো কিন্তু হারিয়ে যায় না। মানে একটার ওপর আরেকটা এসে পড়েছে ঠিকই, কিন্তু প্রথম তরঙ্গের যে ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে বা দ্বিতীয় তরঙ্গের যা বৈশিষ্ট্য আছে সেগুলো থেকে যাবে। বোঝা গেছে? যেমন রেডিও স্টেশন, এফএম স্টেশনগুলো যদি তুমি ধরো, রেডিওর যে অ্যান্টেনা, সেই অ্যান্টেনাতে এফএম স্টেশনগুলো সমস্ত তরঙ্গই এসে পৌঁছাচ্ছে, ঠিক? কিন্তু তুমি যখন টিউনিং করছো একটা তরঙ্গ শুনতে পাচ্ছ, অর্থাৎ অতগুলো তরঙ্গ এই অ্যান্টেনাতে এসে পড়লেও প্রত্যেকটা তরঙ্গের নিজস্ব ধর্ম কিন্তু হারিয়ে যাচ্ছে না। বোঝা গেল? এই ঘটনাই হচ্ছে তরঙ্গের উপরিপাত। এবার মনে করো এটা একটা মিডিয়ামের ধরো পার্টিকেল, মিডিয়ামের একটা পার্টিকেল, তো এর উপর একটা তরঙ্গ এসে পড়লো। মনে করো পার্টিকেলটা, তার তরঙ্গটা ধরো পজিটিভ এক্স বরাবর যাচ্ছে আর পার্টিকেলটার মোশন মনে করো পজিটিভ আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে। তাহলে তরঙ্গটা মনে করো পজিটিভ ওয়াই ডাইরেকশানে ডিসপ্লেসমেন্ট শো করলো। ধরো 3 সেন্টিমিটারসে ডিসপ্লেসমেন্ট দেখালো ম্যাক্সিমাম। 3 সেন্টিমিটারটা কি ওই পার্টিকেলের অ্যাম্পলিটিউড। ওই একই পার্টিকেল নিলাম, এর উপর অপর একটা ওয়েভ এসে পড়লো, এটা বললাম ওয়েভ নাম্বার 1, এটা ওয়েভ নাম্বার 2। এবার সে দেখা গেল 4 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট শো করলো, অর্থাৎ তার অ্যাম্পলিটিউড 4 সেন্টিমিটার। এবার ওই একই পার্টিকেলের উপর যদি দুটো এই তরঙ্গকে একসাথে ফেলে দেওয়া হয়, দুটোকে আমি একসাথে ফেলছি, তাহলে দেখা যাবে ওই পার্টিকেলটার সর্বাধিক যে সরণ সেটা ওই 3 + 4 অর্থাৎ টোটাল হয়ে যাবে 7 সেন্টিমিটার। বোঝা গেছে? একইভাবে যোগ হলো, বিয়োগও হতে পারে। কেন? যদি কোনো একটা তৃতীয় তরঙ্গ ধরো এসে পৌঁছানোর পর ওই পার্টিকেলটা ধরো নেগেটিভ ওয়াই ডাইরেকশানে 8 সেন্টিমিটার তোমার অ্যাম্পলিটিউড শো করলো, মানে ডিসপ্লেসমেন্ট হলো, অর্থাৎ অ্যাম্পলিটিউড 8 সেন্টিমিটার কিন্তু নেগেটিভে আছে বলে মাইনাস। এবার এই তৃতীয় ওয়েভটাও যদি এর উপর পড়ে তাহলে পার্টিকেলটা এটাও অ্যাড হবে, অর্থাৎ -8। তাহলে উপরে 7 নিচে 1, তাহলে এর যে রেজাল্টেন্ট বা লব্ধি কী হবে? পার্টিকেলটা সরণ নিচের দিকে 1, 7 - 8 হচ্ছে -1, অর্থাৎ নিচের দিকে পার্টিকেলটা সরণ হবে। তাহলে কি বোঝাতে চাইলাম? যে একটা পার্টিকেল, মিডিয়ামের পার্টিকেলের উপর যদি ইন্ডিভিজুয়ালি ওয়েভগুলো এসে পড়ে তার জন্য যা সরণ হবে, সেই ওয়েভগুলো যদি একসাথে এসে পড়ে তাহলে আগে যে সরণ হয়েছিল সেগুলোর ভেক্টর যোগফলের সমান হবে। ভেক্টর মানে সাইন সমেত। এই যে এখানে -8 সাইনটাকেও, মাইনাস সাইনটাকেও কনসিডার করতে হবে। এটা কি বলা হয়? তরঙ্গের উপরিপাতনের নীতি, যেটা দিয়েছিলেন হাইগেন্স। এবার দেখো সংজ্ঞাটা কি বলছে। কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো কণার লব্ধি সরণ প্রতিটি তরঙ্গের দরুন কণাটির পৃথক পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান। অর্থাৎ সবকটা তরঙ্গ এসে পড়লে যে লব্ধি সরণ হবে, একটা একটা করে এসে যদি পড়ে তো পৃথক পৃথক এসে পড়লে তাদের ভেক্টর যোগফলের সাথে সমান করতে হবে। ধরো দুটো তরঙ্গ এসে পড়লো, তাদের সরণ ধরো মনে করো পার্টিকেলটা সরণ তরঙ্গ দুটির জন্য y1 আর y2 হলো, তাহলে লব্ধি হবে জাস্ট দুটোর যোগফল y1 + y2 চিহ্ন সহিত, ভেক্টর যোগফল বলেই দিয়েছি। এটাই হলো তরঙ্গের উপরিপাতনের নীতি। এবার
দুটো তরঙ্গ মনে করো একে অপরের উপর সুপার ইম্পোজড হচ্ছে বিভিন্ন কন্ডিশনে, তাহলে কি কি ঘটনা আমরা লক্ষ্য করতে পারবো? দেখো 3 ধরনের ঘটনা আমরা লক্ষ্য করতে পারি। প্রথম হচ্ছে স্থাণু তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। 2 নম্বর হচ্ছে স্বরকম্প, যার ইংরাজি হচ্ছে বিটস। 3 নম্বর হচ্ছে ব্যতিচার, যেটাকে আমরা বলি ইন্টারফারেন্স। 3টে ঘটনা ঘটতে পারে। তো প্রথম ঘটনাটা দেখো, প্রথম দুটো ঘটনা এই অধ্যায়ে রয়েছে, তৃতীয়টা ক্লাস 12-এ ওয়েভ অপটিক্সে রয়েছে। স্থাণু তরঙ্গ কিভাবে তৈরি হয়? দেখো, কোনো একটা তরঙ্গ পজিটিভ এক্স বরাবর অগ্রসর হচ্ছে, ঠিক ওই সেম তরঙ্গ যদি নেগেটিভ এক্স বরাবর অগ্রসর হয় এবং তার উপর সুপার ইম্পোজড হয়, তাহলে সেখানে আমরা কিন্তু একটা স্ট্যান্ডিং ওয়েভ দেখতে পাবো। স্ট্যান্ডিং ওয়েভ মানে স্ট্যান্ডিং শব্দের অর্থই হচ্ছে দাঁড়িয়ে আছে, স্থাণু মানে হচ্ছে দাঁড়িয়ে আছে এক জায়গায়, তাহলে এই তরঙ্গটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চলাচল করবে না, এই ধরনের তরঙ্গ কিন্তু সৃষ্টি হয়। তাহলে ক্রাইটেরিয়া কি? দুটো তরঙ্গকে হুবহু একই হতে হবে, মানে কি অ্যাম্প্লিটিউড সেম হতে হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, নর্মাল ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, ল্যামডা সেম হতে হবে, টাইম পিরিয়ড সেম হতে হবে, বেগও সেম হতে হবে। কিন্তু তারা একজন যাবে পজিটিভ এক্সে ধরো আর একজনকে আসতে হবে নেগেটিভ এক্সে, খালি অপোজিট ডাইরেকশানে সুপার ইম্পোজড হবে, তাহলে স্ট্যান্ডিং ওয়েভ পাওয়া যাবে। তাহলে এই পয়েন্টগুলোকে আমরা বলি নোড, যেগুলো কোনো রকম চেঞ্জ হয় না, এই পয়েন্টগুলো ফিক্সড। এই একটা নোড যেগুলো আমি সাদা ডট করে দেখিয়েছি, আর এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যান্টি নোড। এগুলো আমরা পরে দেখছি, জাস্ট এই ঘটনাটা ঘটে। নেক্সট হচ্ছে বিটস কখন তৈরি হয়? এইখানে অপোজিট ডাইরেকশানে এসেছিলো ওয়েভগুলো, এখানে দুটো ওয়েভ সেম ডাইরেকশানে মুভ করবে, সব কিছুই সেম, আলাদা হচ্ছে কি জাস্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, স্লাইটলি ডিফারেন্ট, অল্প পরিমাণ। দেখো প্রথমে একটা ওয়েভকে দেখানো হয়েছে, দ্বিতীয় একটা ওয়েভকে দেখানো হয়েছে, দেখো একটার সাথে একটা সামান্য সরে সরে আছে, অর্থাৎ এদের ফ্রিকোয়েন্সি আলাদা সামান্য। তাহলে এই যে তৃতীয় ওয়েভ ফর্মটা তৈরি হয়েছে, এই ওয়েভ ফর্মটাই হচ্ছে বিটস, এটাও আমরা পড়ব শেষে। আর কি ঘটনা ঘটতে পারে? ইন্টারফারেন্স বা ব্যতিচার। এখানেও কি হবে? দুটো ওয়েভ একই ডাইরেকশানে যাবে, সব কিছু সেম, একটা জিনিস খালি আলাদা, সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স কনস্ট্যান্ট এদের মধ্যে, মানে যে ফেজ ডিফারেন্সটা থাকবে দুটো ওয়েভের মধ্যে সেটা থ্রু আউট দ্য মোশন কনস্ট্যান্টই থাকবে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, এখানে ফেজ ডিফারেন্স ডিফারেন্ট, বাকি সব কিছু সেম। আর স্ট্যান্ডিং ওয়েভে সব কিছু সেম, খালি ভেলোসিটিটা অপোজিট ডাইরেকশান। তাহলে এই 3টে ঘটনা আমরা দেখতে পাই। তো প্রথম আমরা স্ট্যান্ডিং ওয়েভ দিয়ে শুরু করছি। আচ্ছা, প্রথমে বলি স্ট্যান্ডিং ওয়েভ কীভাবে তুমি তৈরি করতে পারো। ধরো দুটো আলম্ব বিন্দু রয়েছে, সেই দুটো আলম্ব বিন্দুর মধ্যে একটা দড়িকে তুমি বেঁধে রেখেছো। এবার এই দড়িটাকে হাতে করে ঠিক মাঝখানে উপর নিচে এইরকম প্লাগ করে ছেড়ে দিলে, তাহলে এর মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হবে। তাহলে একটা তরঙ্গ কি হবে? এই বরাবর গিয়ে এখানে ধাক্কা খাবে, সিমিলারলি পিছন দিকে একটা তরঙ্গ গিয়ে এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে একটা তরঙ্গ রিফ্লেক্ট ব্যাক হয়ে ফিরবে, এবং যে তরঙ্গটা ফিরছে সেটা যদি ইনসিডেন্ট এই তরঙ্গর সাথে সব কিছুতে সমান হয়, মানে সর্বসম হয়, তাহলে তারা কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে। বোঝা গেছে? তারা কিন্তু তৈরি করবে কি? স্ট্যান্ডিং ওয়েভ। এইরকম তৈরি হবে। দেখো এখানে ছবিটাতেও তাই দেখানো হয়েছে। এই স্ট্যান্ডিং ওয়েভের এই পয়েন্টগুলো যেগুলো আমি লাল করে দেখাচ্ছি, এগুলোকে বলা হয় নোডস। এই পয়েন্টগুলো তার স্থান পরিবর্তন করবেই না, এবং এই ওয়েভটা সামনের দিকে এগিয়েও যাবে না, এই একই জায়গায় ফিক্স থাকবে। এগোবে কোথায়? কারণ এখানে বাধা, এখানে বাধা, এগিয়ে যাওয়ার রাস্তা নেই, তাই ওয়েভটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে ফিক্সড হয়ে, এবং এনার্জি ট্রান্সফারও করতে পারবে না। এখানে যদি আমি স্ট্যান্ডিং ওয়েভের পিকচারটা আঁকি, এই ধরো স্ট্যান্ডিং ওয়েভ একটা, ঠিক আছে? কি হচ্ছে? এই প্রত্যেকটা নোডস ফিক্স থাকছে, শুধুমাত্র এই উপরের পার্টটা নিচে নামবে, নিচের পার্টটা উপরে উঠবে, আবার উপরের পার্টটা নিচে, নিচের পার্টটা উপরে, এইভাবে আন্দোলিত হতে থাকবে। আর এই 3টে পয়েন্টই ফিক্স থাকবে নোডগুলো। এইভাবে স্ট্যান্ডিং ওয়েভ প্রোপাগেট করে, মানে প্রোপাগেট করতে পারে না, এখানে এনক্লোজড হয়ে রইল, এই রিজিয়নটার মধ্যে আটকে রইল, বোঝা গেল? ট্র্যাপ হয়ে রইল। এর ফলে তার এনার্জিও সে কিন্তু ট্রান্সপোর্ট করতে পারে না। বুঝতে পেরেছ? ট্রাভেলিং ওয়েভ আর স্টেশনারি ওয়েভের মধ্যে এটা একটা পার্থক্য। এবার আমরা স্টেশনারি ওয়েভের সংজ্ঞাটা একটু দেখে নিই। কী বলছে? দুটি সর্বসম চলতরঙ্গ, ঠিক আছে, বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা মাধ্যমের ওই অংশে সীমাবদ্ধ থাকে,
মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না, আটকে গেছে সে। এই ধরনের তরঙ্গকে স্থাণু তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ, এতগুলো নাম আছে, সেটা আমরা বলি। তাহলে এই যে বলেছে সর্বসমর মধ্যেই সব কিছু ঢুকে গেছে, মানে কি, এই যে বলে দিয়েছি সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভ লেন্থ, সেম অ্যাম্পলিটিউড, সেম স্পিড মানে সেম ভেলোসিটি, সেম ল্যামডা, সব কিছু সেম, খালি বিপরীত দিক থেকে আসবে, এসে উপরিপাত হবে, মাধ্যমে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে। ক্লিয়ার? তাহলে কারা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করছে? দুটো চলতরঙ্গ, তাই না? তাহলে চলতরঙ্গের ইকুয়েশন কি আমরা জানি, এ সাইন ওমেগা টি, যদি পজিটিভ এক্সে যায় তো ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য মিডিয়ামের পার্টিকেল, এ হচ্ছে অ্যাম্পলিটিউড, এই পুরোটাকে বলা হচ্ছে ফেজ, অর্থাৎ টাইম এবং এক্সের ওপর চলতরঙ্গ ডিপেন্ড করতো। এবার আমরা দেখো কী কী বিষয়ের ওপর ডিপেন্ড করছে স্ট্যান্ডিং ওয়েভের, ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, ওয়েভ লেন্থ সেম হতে হবে, অ্যাম্পলিটিউড সেম, স্পিড সেম, মিডিয়ামও সেম থাকতে হবে, কিন্তু অপোজিট ডাইরেকশানে ট্রাভেল করলে স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম হয়ে যাবে। গিটারে তৈরি হয় স্ট্যান্ডিং ওয়েভ, গিটারের যে স্ট্রিং। এবার গাণিতিক প্রকাশটা আমরা একটা দেখি, তারপরে নোড অ্যান্টিনোড নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দেখো কি বললাম, একদম ইজি নেবো, একটা ওয়েভ পজিটিভ এক্সে যাচ্ছে আর অপর একটা ওয়েভ নেগেটিভ এক্সে আসছে, নিয়ে দুজনে সুপার ইম্পোজড হচ্ছে, এবং এগুলো কি ট্রাভেলিং ওয়েভ বা প্রোগ্রেসিভ ওয়েভ, তারাও সুপার ইম্পোজড হয়ে তৈরি করবে স্থাণু তরঙ্গ। তাহলে প্রথম ওয়েভের জন্য যদি পার্টিকেলের কণার ডিসপ্লেসমেন্টের ফর্মুলা লিখি, তাহলে y1 সমান আমরা পাবো এ সাইন, কসও লিখতে পারো তুমি, ওমেগা টি মাইনাস কে এক্স, বা তুমি লিখতে পারো কে এক্স মাইনাস ওমেগা টি, তোমার ইচ্ছা। এবার দ্বিতীয় ওয়েভটার জন্য লিখতে পারি y2, পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এ সাইন, যেহেতু নেগেটিভ এক্সে যাচ্ছে তো ভেতরে কী হয়ে যাবে, পজিটিভ। এবার এটা হচ্ছে কণার সরণ y1 আর y2, তাহলে কণার লব্ধি সরণ একসাথে যখন এসে পড়লো কী হবে, জাস্ট দুটোর ভেক্টর যোগফল করে দাও। তাহলে একে যদি আমি কমন নিয়ে নিই, ভিতরে পড়ে থাকছে কি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স, একটা মাইনাস একটা প্লাস। দেখো এটা ফরম্যাট হচ্ছে সাইন সি, এই পুরোটাকে আমি বলছি সি, এটাকে বলছি ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলায় এটা পড়ে যাবে। ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি, সাইন সি প্লাস সাইন ডি, এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার? তাহলে এটাকে যদি আমি ফর্মুলায় পুট করি, তাহলে এটাকে বাইরে রয়েছে, 2টাকে বাইরে বার করে দিলাম, তাহলে 2a হয়ে গেল, আর ভিতরে কি থাকবে সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ সাইন, এটা হচ্ছে সি, এটা ডি, তাহলে দুটোকে যোগ করো, দেখো কে এক্স কেটে যাবে, 2 ওমেগা টি পড়ে থাকছে, বাই নিচে 2 হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে কস সি মাইনাস ডি বাই 2, দেখো কস, তাহলে ওমেগা টি কেটে যাবে, পড়ে থাকবে মাইনাস কে এক্স, 2 কে এক্স বাই 2, তাহলে সমান 2a সাইন ওমেগা টি কস মাইনাস কে এক্স। এবার আমরা জানি যে কস অফ মাইনাস থিটা এটা সমান কস থিটা হয়, তো মাইনাসটাকে তুমি কস থিটা লিখতে পারো। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো, y সমান 2a সাইন ওমেগা টি কস কে এক্স। এটা হচ্ছে কি লব্ধি সরণ মিডিয়ামের পার্টিকেলটার। এবার দেখো ওমেগা টিটাকে বাদ দিয়ে বাকি যা পড়ে থাকবে 2a কস কে এক্স, এটাকে বলা হয় কি অ্যাম্পলিটিউড। এটাকে সমান আমরা লিখতে পারি এ ড্যাশ সাইন ওমেগা টি। দেখো এটা কিসের ইকুয়েশন এলো বলো তো, এটা একটা SHM এর ইকুয়েশন, এ সাইন ওমেগা টি প্লাস ফাই, SHM এর ইকুয়েশন, অর্থাৎ লব্ধি যে পার্টিকেলটার উপর এসে পড়লো সে কিন্তু SHM করছে, কিন্তু দেখো SHM করছে ঠিকই, কিন্তু তার অ্যাম্পলিটিউড কিন্তু প্রত্যেকটা কণার আলাদা, এ ড্যাশ এ নয়। তাহলে যেখানে এ ড্যাশ আমরা পাচ্ছি কি 2a কস কে এক্স, কেন আলাদা বললাম, দেখো এর মধ্যে এক্স টার্মটা ঢুকে আছে, তো এক্স তো চেঞ্জ হবে প্রতি মুহূর্তে, এক্স চেঞ্জ হলে এই পুরো কস কে এক্স চেঞ্জ হবে, তো এ ড্যাশ চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনটা তুমি মনে রাখবে, y সমান 2a সাইন ওমেগা টি কস কে এক্স, এটাই হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। এর অনেকগুলো ফর্ম হয়, দেখো তোমায় আমি বলছি ফর্মগুলো। কি পেলাম, প্রথম y সমান, এখানে লেখা আছে দেখো, যেটা বার করলাম y সমান 2a সাইন, এটা বার করলাম 2a সাইন ওমেগা টি কস কে এক্স, এটা বার করলাম। এবার এই ওমেগা টি
কে এক্স এবং 2a এগুলোকে ফিক্স রেখে কস সাইনকে অদল বদল করতে পারো। দেখো সাইন কস করেছি, বা দুটোই কস কস করতে পারো, বা দুটোই সাইন সাইন করতে পারো। এই চারটে ফরম্যাটই কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। বুঝতে পেরেছো? স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন অর্থাৎ 2a কে এক্স এবং ওমেগা কে তুমি রেখে দাও, সাইন কসকে অদল বদল করো, এই চারটি তোমার ইকুয়েশন দাঁড়াবে। এর থেকে আর বেশি কম্বিনেশন হয় না। সামনে যদি মাইনাসও থাকে তাও কিন্তু এই স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশনকে প্রকাশ করবে। তাহলে আমি যেটা বার করলাম সেটা এটা 2 নম্বরটা বার করলাম। এবার আমরা ধরেছি যেরকম সেরকম বেরিয়েছে, তুমি যদি ওগুলোকে অন্যরকম ধরো তো বাকিগুলোও বেরিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমি যেটা ধরেছি সেখান থেকে নোডস অ্যান্টি নোডসগুলো বার করব। তাহলে আমি পেয়েছি y সমান 2a cos kx, যেটা পুরোটাই অ্যাম্প্লিটিউড, সাইন ওমেগা টি। 2a cos kxটা কি? a ড্যাশের ভ্যালু। তাহলে a ড্যাশ সমান 2a cos k এর ভ্যালুকে আমরা লিখতে পারি 2π/λ ইন্টু এক্স। এবার এই যে এক্স, এই এক্সের ভ্যালু আমরা বিভিন্ন পুট করব, সেখান থেকে নোড অ্যান্টি নোড বেরোবে। তো প্রথম এক্সের ভ্যালু 1 নম্বর এক্স সমান 0 পুট করো। কী হয় দেখো, তাহলে এই কস পুরো 0, কস 0 মানে 1, তাহলে এ ড্যাশ কী পাবে প্লাস 2a, 1 মানে কি 2a, যেহেতু এদিকে আছে গুণ হয়ে গেল। 2 নম্বর এবার তুমি এক্সের ভ্যালু পুট করো λ/2 অর্থাৎ ওয়েভ লেন্থের অর্ধেক। তাহলে λ/2 ল্যামডা কেটে যাবে, এই 2 কেটে যাবে, পাই পড়ে থাকবে, কস পাই কি -1, তাহলে এ ড্যাশ কি পেলে -2a। একইভাবে 3 দেখো কত গ্যাপ ছিল λ/2, আর একটা গ্যাপ করো, λ/2 এর গ্যাপ করো, তাহলে কি দাঁড়াবে x সমান λ। তাহলে এ ড্যাশ বসাও, এক্সের জায়গায় ল্যামডা বসাও, ল্যামডা কেটে যাবে, cos 2π 1 আবার প্লাস 2a। তাহলে একটা ফরম্যাট আমরা পাচ্ছি। তাহলে x সমান প্রথমে 0, নেক্সট λ/2, তারপরে ল্যামডাকে আমরা লিখতে পারি 2λ/2, 2 কেটে গিয়েছে ল্যামডায় ফিরে এলো, নেক্সট 3λ/2, নেক্সট 4λ/2। অর্থাৎ দেখো 0 1 2 3 4 এইভাবেই আসছে, অর্থাৎ বলতে পারি ইন শর্ট nλ/2। যদি হয় তাহলে আমরা এ ড্যাশের ভ্যালু পাবো ম্যাক্সিমাম +-2a। তাহলে অ্যাম্প্লিটিউড কি পাচ্ছি +-2a। ম্যাক্সিমাম স্মরণ হচ্ছে কণাগুলোর। তো এই ধরনের কণাগুলোর যে পজিশন আছে সেখানে তৈরি হবে অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। বোঝা গেছে? মানে x = 0তে সুস্পন্দ, λ/2তে, ল্যামডাতে, 3λ/2তে, 4λ/2 এগুলোতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো। এটা হলো অ্যান্টিনোডের কাহিনী। তাহলে নোড কোথায় কোথায় তৈরি হবে দেখো, এখানে একটা সুস্পন্দ মানে অ্যান্টিনোড, এখানে একটা অ্যান্টিনোড, দুটো অ্যান্টিনোডের মাঝে একটা নোড থাকে, তাহলে এদের মাঝখানে একটা নোড থাকবে। এখান থেকে তুমি দেখো এই দুটোর মধ্যে গ্যাপ কত λ/2, তারপরের দুটো দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে গ্যাপ কত, সেখানেও λ/2, সব কটার মধ্যে গ্যাপ λ/2। তাহলে তুমি বলতে পারো দুটো অ্যান্টিনোড, কনজিকিউটিভ অ্যান্টিনোডের মধ্যে গ্যাপ হচ্ছে λ/2 অর্থাৎ ওয়েভ লেন্থের হাফ। এবার আমরা নোটসগুলো বার করব, ঠিক আছে? এবার এক্সের ভ্যালু তুমি পুট করো λ/4, ওই 0 আর λ/2 এর মাঝে λ/4 হয়, পুট করো। তাহলে এ ড্যাশটা আমি একবার লিখে দিচ্ছি, এ ড্যাশ সমান আমরা পেয়েছি 2a cos 2λ cos λ/4, λ/2 ছিল, cos kx ছিল, k হচ্ছে 2π/λ ইন্টু এক্স। তো এক্সের জায়গায় আমি বসাচ্ছি λ/4। দেখো ল্যামডা কেটে যাবে, 2 আর 4 হয়ে যাবে π/2, cos π/2 0, তো এ ড্যাশের ভ্যালু হয়ে যাবে কি 0। একইভাবে এক্সের ভ্যালু 3λ/4 পুট করো, ল্যামডা কেটে যাবে, 2π/3 আবার 0। একইভাবে এক্সের ভ্যালু 5λ/4 পুট করো, মানে অড করে যাচ্ছে, দেখো 1 3 5 অড ভ্যালুগুলো যাচ্ছে, এখানে আবার 0। তাহলে অ্যাকচুয়ালি অড মানে কিভাবে আমরা লিখতে পারি 2n + 1, 2n হচ্ছে ইভেন, +1 করে দিলে অড, ইন্টু λ/4, এই λ/4টাকে আলাদা করে দিলাম। তাহলে λ/4 এ 2n + 1 অর্থাৎ অড মাল্টিপল যদি হয় আমরা অ্যাম্প্লিটিউড পাবো মিনিমাম, অর্থাৎ এই পয়েন্টগুলোতে তৈরি হবে কি নোডস। বোঝা গেছে? এবং দেখো এই দুটো নোড বা এই দুটো নোড
বা যে কোনো পরপর কনজিকিউটিভ দুটো নোড এর মধ্যে যে গ্যাপ সেটা আবার λ/2। তাহলে দুটো নোড বা দুটো অ্যান্টি নোড দুজনকার মধ্যেই গ্যাপই কিন্তু λ/2। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? ওকে, এবার এই যে নোড, এবার যদি আমি এখানে একটা ছবি আঁকি, জাস্ট একটা ছবি আঁকছি, ঠিক আছে? একটা কমপ্লিট ওয়েভ, এটা একটা কমপ্লিট ওয়েভ, এটা হচ্ছে একটা কি স্টেশনারি ওয়েভ মনে করো। তাহলে এই যে ডিস্ট্যান্স দুটো নোড, এই দুটো, এটা নোড, এটা নোড, এটা নোড, তিনটে নোড দেখানো আছে। এখানে রয়েছে অ্যান্টি নোড আর এখানে রয়েছে অ্যান্টি নোড। তাহলে তিনটে নোডের মাঝে দুটো অ্যান্টি নোড রয়েছে। ক্লিয়ার? তাহলে এই ডিস্টেন্সটা কত পেয়েছি? λ/2। দেখো ওয়েভ লেন্থের হাফ। একইভাবে এই দূরত্বটাও হবে λ/2। তাহলে দুটো নোডের মধ্যে দূরত্ব λ/2, দুটো নোডের মধ্যে λ/2, আর দুটো অ্যান্টি নোডের মধ্যেও দূরত্ব হবে λ/2। এবার যদি বলে একটা নোড আর একটা অ্যান্টি নোডের মধ্যে দূরত্ব কত? λ/2 এর অর্ধেক λ/4। তাহলে নোড আর অ্যান্টি নোড এর মধ্যে যদি গ্যাপ বলি সেটা হবে λ/4। মাথায় রাখবে, λ/2 এরও অর্ধেক। তাহলে নোড কোথায় কোথায় তৈরি হচ্ছে? λ/4 এর অড মাল্টিপল যেগুলো সেগুলোতে। এবার এন এর ভ্যালু 0 বসাও, দেখো ফার্স্টেরটা ফিরে আসবে λ/4। 1 বসাও 3 λ/4। 2 বসাও 2 দুগুণে 4 + 1 5 λ/4। তাহলে নোড তৈরি হবে λ/4 এর অড মাল্টিপলে। অ্যান্টি নোড কোথায় তৈরি হবে? λ/2 এর গুণিতকে, মানে ইন্টিগ্রাল মাল্টিপলে। এখানে অড, এখানে হচ্ছে ইন্টিগ্রাল। এন মানে কি? ইন্টিগ্রাল মাল্টিপল, পূর্ণ সংখ্যা যেগুলো 1 2 3 4, 0 1 2 3 4 এইরকম চলতে থাকবে। 0 1 2 3 4 কোনো ব্যাপার নাই, কিন্তু এখানে 0 বসালে পাচ্ছি λ/4। তারপর আসবে 1 বসালে 3 λ/4। তারপর আসবে 3 5 7 অডগুলো আসবে। ক্লিয়ার? নেক্সট, এতক্ষণ যা পড়লাম তার একটা ছবিতে দেখিয়েছি, দেখো। দাও, এটা আসছি, এই যে ছবিটা দেখো। x = 0তে আমরা কি পেয়েছিলাম? অ্যান্টিনোড। দেখো এ দিয়ে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে অ্যান্টিনোড। এই যে A0 অ্যান্টিনোড, A1 অ্যান্টিনোড, A2 A3, আর এন দিয়ে যেগুলো লেখা আছে নোড। তাহলে নোড হচ্ছে প্রথম λ/4 আমরা নোড পেয়েছিলাম। নোডের ফর্মুলাটা কি ছিল বলো না? 2n + 1 λ/4। তাহলে প্রথম নোড n এর ভ্যালু 0 বসাও, দেখো λ/4 এ ফার্স্ট নোড। 1 বসাও 3 λ/4 এ নোড, n1 নোড, n2 নোড, n3 নোড, n4। অ্যান্টিনোডের ফর্মুলা কী ছিল? n λ/2। প্রথমে 0 বসাও, দেখো 0তে অ্যান্টিনোড, এই হচ্ছে অ্যান্টিনোড, ফার্স্ট অ্যান্টিনোড এখানে রয়েছে। 1 বসাও λ/2, এখানে অ্যান্টিনোড রয়েছে। বোঝা গেছে? এবং এই যে দূরত্বটা, এটা কি? অ্যান্টিনোডের ম্যাক্সিমাম ভ্যালু কত পেয়েছিলাম? 2a। তাহলে এই দূরত্বটা হচ্ছে 2a, উপরেও 2a নিচেও 2a, টোটাল 4a, লুপটার উপর নিচে এর 4a। তাহলে 2a হচ্ছে বেসিক্যালি অ্যাম্প্লিটিউড অ্যান্টিনোডের, কিন্তু নোডের অ্যাম্প্লিটিউড কি? 0, কারণ এই পয়েন্টগুলো, নোড পয়েন্টগুলো কিন্তু ফিক্সড। বোঝা গেছে ছবিটা দিয়ে? ওকে, এবার যা বললাম এগুলো একটু লেখা আছে, দেখে নাও। নোড হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে অ্যাম্প্লিটিউড কি হবে? 0ই পেয়েছি আমরা। এবং নোডের ক্ষেত্রে আমরা পেয়েছি কি? 2n + 1 λ/4। অ্যান্টিনোড এমন একটা পয়েন্ট যেখানে অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম, যেটা 2a পেয়েছি। এর ক্ষেত্রে পেয়েছিলাম m λ/2। এই পয়েন্টগুলো ছিল অ্যান্টিনোডের পয়েন্ট। তাহলে নোডে অ্যাম্প্লিটিউড 0 হবে, ডিসপ্লেসমেন্ট 0, ভেলোসিটি 0। নোডে কিন্তু ভেলোসিটি 0, কারণ পার্টিকেলগুলো মুভ করবে না। ভেলোসিটি 0 হলে কাইনেটিক এনার্জি 0, 12 mv² হয়। পোটেনশিয়াল এনার্জি হবে ম্যাক্সিমাম। পার্টিকেল কিন্তু কখনোই মুভ করবে না, এবং নোডগুলো হচ্ছে ফিক্সড পয়েন্ট। যেখানে অ্যান্টিনোডে ডিসপ্লেসমেন্ট হবে ম্যাক্সিমাম, এবং সেটা 2a এর সাথে সমান। তো ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম যদি হয়, ভেলোসিটি হবে ম্যাক্সিমাম অ্যান্টিনোডে পয়েন্টগুলোয়। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি থাকবেই না, মিনিমাম হয়ে যাবে। পার্টিকেল ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডে অসিলেট করবে এবং ফিক্সড পজিশান থাকবে অ্যান্টিনোডে, মানে অ্যান্টিনোডের পজিশানও ফিক্সড, নোডের পজিশানও ফিক্সড, খালি উপর নিচে এরকম আন্দোলিত করবে। এ নিচে নামবে, এ উপরে উঠবে, এ নিচে নামবে, এ উপরে উঠবে। অর্থাৎ পুরো একটা কমপ্লিট অসিলেশনে পার্টিকেলগুলো দুবার সাম্য অবস্থায় এবং দুবার এই এক্সট্রিম পজিশানে যাবে। দুবার করে সাম্য অবস্থায় আসবে, দুবার করে এক্সট্রিম পজিশানে যাবে।
বোঝা গেছে? এই নোড অ্যান্টিনোডে আরেকটা জিনিস আমি বলে দিই, প্রত্যেকটা পার্টিকেল যেহেতু ট্রাভেলিং ওয়েভে আমরা কি দেখেছি, প্রত্যেকটা পার্টিকেলের ছিল কনস্ট্যান্ট অ্যাম্প্লিটিউড, মানে প্রত্যেকটা পার্টিকেল অ্যাম্প্লিটিউড উপর পর্যন্ত উঠবে SHM করার সময়, আর ওয়েভ সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু এই স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে এটা নয়। কারণ কি, যদি একটা স্ট্যান্ডিং ওয়েভ আঁকা হয়, দেখো এই যে নোড, 3টে নোড এখানে আছে, এই 3টে নোডে থাকা পয়েন্ট এদের কিন্তু অ্যাম্প্লিটিউড কি 0, এরও 0, এরও 0। আর এই মিডল পয়েন্টে থাকা অ্যান্টিনোডে থাকা পার্টিকেলের 2A, কিন্তু বাকি পার্টিকেলগুলো দেখো, এখানেও তো পার্টিকেলগুলো অসিলেট করবে, এই দেখো এদের কিন্তু 0 আর 2 এর মধ্যে কারো কিন্তু 2A কনস্ট্যান্ট নয়, 0 থেকে 2 এর মধ্যে বাকি পার্টিকেলগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট শো করবে, অর্থাৎ অ্যাম্প্লিটিউড ফিক্সড নয়। এবার অ্যাম্প্লিটিউড যদি ফিক্সড না হয়, এর বেগও তো ফিক্সড হবে না, v = ওমেগা এ, ম্যাক্সিমাম বেগের যে ফর্মুলা। তাহলে এ যদি ফিক্সড না হয়, ওমেগা তো ফিক্সড, ফ্রিকোয়েন্সি ফিক্সড, ঠিক আছে? তাহলে এ যদি ভ্যারিয়েবল হয়, তাহলে ভি ম্যাক্সিমামও ভ্যারিয়েবল হবে, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেল এর ভেলোসিটি কিন্তু আলাদা আলাদা। যে অ্যান্টিনোডে আছে, যে পার্টিকেলটা এই অ্যান্টিনোডে রয়েছে তার ভেলোসিটি বেশি হবে, আর ধীরে ধীরে কমতে 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 যে নোডে আছে তার ভেলোসিটি হয়ে যাবে 0। বোঝা গেছে? তাহলে এখানে ভেলোসিটিও ভ্যারি করছে, ভেলোসিটিও কিন্তু ভ্যারি করছে, ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেল একই সাথে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে, মানে প্রত্যেকটা পার্টিকেল এই ধরো এখানে পৌঁছাবে, প্রত্যেকটা পার্টিকেল আবার একই সাথে মিন পজিশানে এসে পৌঁছাবে, মানে ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু ভেলোসিটি আলাদা, অ্যাম্প্লিটিউড কিন্তু আলাদা। বোঝা গেছে? এটা বলার ছিল। নেক্সট, নোড অ্যান্টিনোড বোঝা গেছে। এবার আসছে লুপ। কিছুই না, এই যে দুটো নোড, এই নোডের মধ্যবর্তী যে এলাকা, দুটো নোড পাশাপাশি, দুটো নোড, এই একটা নোড, এই একটা নোড, এটা কি বলা হয় লুপ। এই যে চোখের মতো দেখতে অংশ, দুদিকে দুটো লুপ, এটা লুপ 1, এটা লুপ 2, এটাকে নাম দেওয়া হয়েছে লুপ। এবার দেখো প্রথম লুপটাকে যদি আমরা দেখি, তো প্রথম লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল যদি উপর দিকে মুভ করে, পার্টিকেলগুলোর মোশন, তাহলে দ্বিতীয় লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল নিচের দিকে মুভ করবে, অর্থাৎ পুরো 180 ডিগ্রি বা পাই পরিমাণ ফেজ ডিফারেন্স কিন্তু শো করবে। তারা একই সাথে উপরে যাচ্ছে, একই সাথে নিচে আসছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথম লুপে যদি পার্টিকেলগুলো একই সাথে উপরে যাবে, তাহলে দ্বিতীয় লুপের পার্টিকেলগুলো একই সাথে নিচে আসবে, অর্থাৎ দুটো পাশাপাশি লুপের মধ্যে পার্টিকেলগুলোর ফেজ ডিফারেন্স হবে পাই বা 180 ডিগ্রি। ক্লিয়ার? এবং একটা লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল সেম ফেজে থাকবে, এ থাকবে সেম ফেজে, যেটা ট্রাভেলিং ওয়েভে হয় না, এখানেও থাকবে সেম ফেজে, কিন্তু পাশাপাশির সাথে কম্পেয়ার যদি করি তখন হয়ে যাবে অপোজিট ফেজ। ক্লিয়ার? ট্রাভেলিং ওয়েভে কী হয়, প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা আলাদাভাবে অসিলেট করে, তাহলে তাদের ফেজ প্রত্যেকটা পার্টিকেলের আলাদা, এখানে একটা লুপের সেম। বোঝা গেছে? এবার এই ছবিটা আমরা যে ইকুয়েশনটা নিয়ে করলাম, কোন ইকুয়েশনটা নিলাম, y = 2a cos kx sin omega t, এটা নিয়ে করলাম। তো অ্যান্টিনোড এবং নোডের পজিশন আমরা এই ইকুয়েশন দিয়ে বার করলাম। যদি আমরা অন্য 4টে তো ইকুয়েশন, আরেকটা ইকুয়েশন নিয়ে এই ব্যাপারটা বার করি নোড অ্যান্টিনোডের, ধরো 2a cos kx cos omega t, এটা নিয়ে যদি করো, তো যেখানে যেখানে নোড ছিল সেখানে অ্যান্টিনোড হয়ে যাবে, যেখানে যেখানে অ্যান্টিনোড ছিল সেখানে নোড হয়ে যাবে, অর্থাৎ পুরো কাহিনীটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ তুমি কোন ইকুয়েশনটা নিচ্ছ তার উপর এই চিত্রটা আবার নির্ভর করছে, বুঝতে পেরেছো? মানে যেখানে এ লেখা আছে সেখানে এন হয়ে যাবে, যেখানে এন লেখা আছে সেখানে এ হয়ে যাবে। এবার ইকুয়েশন কী নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। এবারে যে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থাণু তরঙ্গ, তার কিছু বৈশিষ্ট্য দেখো। যেহেতু এই তরঙ্গ ট্র্যাপ হয়ে থাকে, এগিয়ে যায় না, তাই কোনো রকম এনার্জি ট্রান্সফার তুমি দেখতে পাবে না, নো নেট এনার্জি ট্রান্সফার। ওয়েভ কিন্তু সামনের দিকে এগিয়ে যায় না, ডাজ নট ট্রাভেল। এখানে আমরা ফিক্সড নোড এবং অ্যান্টিনোড দেখতে পারবো, এই পয়েন্টগুলোও কিন্তু সরে যাবে না, ফিক্স তো ফিক্স। অ্যাম্প্লিটিউড এখানে চেঞ্জ হবে ফ্রম পয়েন্ট টু পয়েন্ট, এবং অ্যাম্প্লিটিউড 0 থেকে 2 এর মধ্যে ভ্যারি করবে, মানে 0 হবে, 2 হবে এবং তার মধ্যে ভ্যারি করবে। প্রত্যেকটা পার্টিকেলের অ্যাম্প্লিটিউড সেম নয়। এভরি পার্টিকেল অসিলেট উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি, ঠিক প্রত্যেকটা পার্টিকেলের ফ্রিকোয়েন্সি সেম, অ্যাম্প্লিটিউড আলাদা, তার জন্য বেগ আলাদা হয়ে যায়। ডিফারেন্ট পার্টিকেল হ্যাভ ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড, এই তো বললাম অ্যাম্প্লিটিউড আলাদা আলাদা।
এবার বলছে টু কনজিকিউটিভ নোডস অল পার্টিকেল ভাইব্রেট ইন দ্য সেম ফেজ, মানে পরপর দুটো নোডের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তারা সেম ফেজে মুভ করবে, মানে একটা লুপের মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেল সেম ফেজে থাকবে, সবাই একসাথে উপরে গেলে উপরে যাবে। আর অপোজিট সাইডে থাকা অপোজিট ফেজ, মানে পাশাপাশি দুটো লুপের যে পার্টিকেল তারা অপোজিট ফেজে থাকবে। এই মাত্র যেটা বললাম সেটাই লেখা আছে। ভেলোসিটি অফ প্রোপাগেশন স্ট্যান্ডিং ওয়েভ 0, যেহেতু স্ট্যান্ডিং ওয়েভ নামই তো স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে, তাই সে সামনের দিকে অগ্রসর হতে পারে না। তো পারে না মানে তার ভেলোসিটি নেই, 0। যেটা ট্রাভেলিং ওয়েভের ভেলোসিটি ছিল, কী ছিল বলো তো? ওমেগা সমান ছিল, ভেলোসিটি ভি সমান ছিল ওমেগা বাই কে। এটা ছিল ট্রাভেলিং ওয়েভে বা চলতরঙ্গের, কিন্তু স্থানু তরঙ্গের ভেলোসিটি নেই। এখানে এনার্জি কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কাইনেটিক আর পোটেনশিয়ালের মধ্যে। বোঝা গেছে? এই যে আমার স্ট্যান্ডিং ওয়েভ, এই যে মিন পজিশনে পার্টিকেলগুলো যখন আছে সেই সময় বেগ ম্যাক্সিমাম, তো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। যখন এই এক্সট্রিম পজিশনে যাচ্ছে তখন পার্টিকেলের বেগ 0 হয়ে যাচ্ছে, v0 হয়ে যাচ্ছে, তখন কাইনেটিক এনার্জি মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, তাই না? আমরা জানি যে SHM করছে একটা পার্টিকেল, তার মিন পজিশনে ভি হয় ম্যাক্সিমাম, এক্সট্রিম পজিশনে ভি হয় মিনিমাম। একই কনসেপ্ট এখানেও কাজে লাগছে। এবং যে নোডস যেখানে যেখানে তৈরি হচ্ছে সেই নোডসে প্রেশারের চেঞ্জ, ডেনসিটির চেঞ্জ, এগুলো কিন্তু হবে ম্যাক্সিমাম। আর অ্যান্টিনোডে এই প্রেশারের চেঞ্জ এবং ডেনসিটির চেঞ্জ হবে মিনিমাম, 0 বেসিক্যালি। ক্লিয়ার? আর একবার কমপ্লিট, একটু আগে বললাম, একবার কমপ্লিট অসিলেশন যদি হয় তাহলে পার্টিকেল দুবার সাম্য অবস্থানে আর দুবার এক্সট্রিম পজিশনে আসবে, দুবার করে। ওকে, নেক্সট প্রোগ্রেসিভ ওয়েভ অর্থাৎ চলতরঙ্গ এবং দাঁড়িয়ে থাকা তরঙ্গের একটু কিছু পার্থক্য দেখো। চলতরঙ্গ কি বলছে? ট্রাভেল কন্টিনিউয়াসলি থ্রু দ্য মিডিয়াম। চলতরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে কনস্ট্যান্ট এগিয়ে চলে এবং এর একটা নির্দিষ্ট বেগ রয়েছে, সেটা হচ্ছে ওমেগা বাই কে। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ ডাজ নট ট্রাভেল, সে স্টেশনারি অর্থাৎ দাঁড়িয়ে থাকে। এই যে লুপ ফর্ম করেছে, এটা লুপ 1, এটা লুপ 2, এটা লুপ 3, 3টে লুপ দেখানো হয়েছে। এবার এই লুপ 1 আর লুপ 3 কিন্তু সেম ফেজে থাকবে, কিন্তু লুপ 1 এবং লুপ 2 অপোজিটে থাকবে, লুপ 2 এবং লুপ 3ও অপোজিটে থাকবে। বোঝা গেছে? নেক্সট, এনার্জি ট্রান্সফার্স এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। যেহেতু ট্রাভেল করছে বা এগিয়ে যাচ্ছে ওয়েভটা সামনের দিকে, তাই অবশ্যই সে এনার্জি ট্রান্সফার করতে পারবে। স্ট্যান্ডিং ওয়েভ এনার্জি ট্রান্সফার করতে পারবে না। এখানে একটা সিঙ্গেল ওয়েভই ট্রাভেলিং ওয়েভ তৈরি করছে, কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করতে গেলে মিনিমাম দুটো ওয়েভ তো লাগছেই, এবং তারা অপোজিট ডাইরেকশান থেকে মুভ করতে হবে। অ্যাম্প্লিটিউড, এখানে প্রত্যেকটা পার্টিকেলের অ্যাম্প্লিটিউড কিন্তু সেম, কারণ ইকুয়েশন আমরা জানি y সমান হচ্ছে a sin ওমেগা টি। এই যে এটা কনস্ট্যান্ট ছিল, তাই প্রত্যেকটা পার্টিকেলের অ্যাম্প্লিটিউড সেম। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের অ্যাম্প্লিটিউড প্রত্যেকটা পার্টিকেলের আলাদা, এবং সেটা ভ্যারি করে 0 আর 2 এর মধ্যে, অ্যান্টিনোড আর নোটের মধ্যে ভ্যারি করে। তো ট্রাভেলিং ওয়েভে বা প্রোগ্রেসিভ ওয়েভে কোনো নোড অ্যান্টিনোডের কনসেপ্ট এখানে নেই, কিন্তু এখানে ফিক্সড নোড আর অ্যান্টিনোড তৈরি হয়। ফেজ রিলেশন কি? এখানে প্রত্যেকটা পার্টিকেলের ফেজ আলাদা আলাদা হয়, ঠিক আছে? সেম ফেজে এরা ভাইব্রেট করে না। কিন্তু স্ট্যান্ডিং ওয়েভে যে কোনো একটা লুপকে যদি ধরে নাও, সেই লুপের ফেজ সেম হয়ে যাবে। যেমন অল পার্টিকেল উইথ ওয়ান লুপ ভাইব্রেট ইন দ্য সেম ফেজ, কিন্তু পাশাপাশি অ্যাডজাসেন্ট লুপ মানে কি? পাশাপাশি থাকা লুপের 180 ডিগ্রি মানে আউট অফ ফেজ থাকবে। এর সাথে এ সেম ফেজে থাকবে, 2 এর সাথে 3 বা 1 এর সাথে 2 আউট অফ ফেজে। এখানে পার্টিকেলগুলো প্রোগ্রেসিভ ওয়েভে পার্টিকেলগুলো SHM করছে, অ্যাম্প্লিটিউড তাদের সেম কিন্তু ফেজ আলাদা। স্ট্যান্ডিং ওয়েভেও পার্টিকেলগুলো SHM করছে, এখানে অ্যাম্প্লিটিউড সেম নয়, অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট, ফ্রিকোয়েন্সি সেম। ওয়েভ প্রোফাইল, এই ওয়েভ সামনের দিকে এগিয়ে যায়, v = n ল্যামডা ফর্মুলা অনুযায়ী। এর ওয়েভ প্রোফাইল হচ্ছে দাঁড়িয়ে থাকে, ফিক্সড ইন স্পেসে ট্র্যাপ হয়ে থাকে। এর কোনো প্রোপাগেশন ভেলোসিটি নেই, এগিয়ে চলার কোনো বেগ নেই। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ইন্টেন্সিটি ভ্যারি করে পয়েন্ট টু পয়েন্ট, কিন্তু এখানে প্রোগ্রেসিভ ওয়েভে ভ্যারি করে না, যদি মিডিয়ামে লস না হয়। আচ্ছা, প্রোগ্রেসিভ ওয়েভে নোড অ্যান্টিনোড না থাকায় কোনো রকম লুপ তৈরি হয় না, আর এখানে কিন্তু লুপ তৈরি হয়।
দুটো কনজিকিউটিভ নোডের মধ্যে লুপ থাকবে। ঠিক আছে, ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ ক্রিস্ট মানে দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে দূরত্বকে আমরা বলি ল্যামডা। এখানে দুটো নোডের মধ্যে দূরত্ব λ/2 এবং দুটো অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব λ/2, কিন্তু নোড অ্যান্টিনোডের মধ্যে λ/4। কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখে নাও। ক্লিয়ার? দুটো ক্ষেত্রেই কিন্তু টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান কনজার্ভ। আর স্ট্যান্ডিং ওয়েভে প্রত্যেকটা পিরিয়ডে দুবার করে সাম্য অবস্থায় আসবে, দুবার করে এক্সট্রিম পজিশনে যাবে, কিন্তু প্রোগ্রেসিভ ওয়েভে কণাগুলো একসাথে কখনো স্থির হবে না, একে একে স্থির হতে থাকবে। তো স্ট্যান্ডিং ওয়েভ কী দিয়েছে, এবার শর্ট আমরা যা যা পড়লাম সেটা লিখে দিচ্ছি। তো স্ট্যান্ডিং ওয়েভের 4টে ইকুয়েশন আমরা পড়েছি, আমি আর লিখছি না, আগেই বলে দিয়েছি। ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড কত হয়, ±2a, আর মিনিমাম কত হবে, 0। নোডের পজিশন হয় ওয়েভলেন্থের অর্ধেক, λ/2, দুটো নোডের মধ্যে পজিশন। অ্যান্টিনোডও তাই, λ/2। দুটো নোডের মধ্যে দূরত্ব, এগুলো নোড পজিশন যেটা দিয়েছি সেটা যদি আমরা লিখি λ/4 এর অড মাল্টিপল, অ্যান্টিনোডের পজিশন হচ্ছে λ/2 এর ইন্ট্রিগাল মাল্টিপল। 1 2 3 4 0 1 2 3 4 5 এরম চলবে, ওখানে 1 0 1 3 5 7 চলবে নোডে। বোঝা গেছে? ডিস্টেন্স বিটুইন টু অ্যান্টিনোডস, এটাও λ/2। নোড আর অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স, পার্শ্ববর্তী অ্যান্টিনোডের মধ্যে λ/4। একটা লুপের দৈর্ঘ্য কত, λ/2, কারণ লুপের অর্থই হচ্ছে কনজিকিউটিভ দুটো নোডের মধ্যে যে ফিগার সেটাই লুপ বলে, তো λ/2 হচ্ছে এর দৈর্ঘ্য। তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী পার্টে বাকি অধ্যায়টি আলোচনা করা হবে। ধন্যবাদ।